ক্লাস রেকর্ডিংটা স্টার্ট করি। আমাদের যে লিস্ট করা ছিল আমাদের কোর্স আউটলাইনে, সেখান থেকে সেটা এখনো শুরু হয়নি, কারণ শুরুর ক্লাসটা শুরু হবেই আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছেন তাদের দিয়ে। তো আজকেও আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। স্ক্রিন শেয়ার করেছি। আজকে আমাদের মেইন আলোচ্য বিষয় হবে রিসার্চ এথিক্স, আর হচ্ছে সার্চ ইঞ্জিনের কিভাবে ব্যবহার করব আমরা আমাদের পেপার ফাইন্ডিং এর ক্ষেত্রে বিশেষ করে। তো আমরা যে রিসার্চই করি, এক্সপেরিমেন্টাল হোক অথবা হচ্ছে মানে একদম অ্যাকচুয়াল যে রিসার্চ সেটা হোক, অথবা রিভিউ আর্টিকেল লেখাই হোক, যাই করি না কেন, আমাদের তো অবশ্যই আমাদের এথিক্স মেনটেন করতে হবে। আর হচ্ছে সেগুলোর জন্য আমাদের রিভিউ অফ লিটারেচার লেখা অথবা রিভিউ আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক মানুষের পেপারগুলো পড়তে হবে, অন্যান্য সায়েন্টিস্টদের পেপার পড়তে হবে। তো সেই পেপারগুলো কিভাবে আমরা ফাইন্ড আউট করব আমাদের রিলেভেন্ট টপিকে, তো সেই বিষয়ে কিভাবে আমরা সার্চ দিয়ে আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলোকে ব্যবহার করব সেই নিয়ে আজকে আমাদের ক্লাস। গত ক্লাসে শুধু আলোচনা হয়েছিল রিসার্চ কি এবং রিসার্চের টাইপগুলো নিয়ে এবং রিসার্চ মেথোডোলজির বিভিন্ন স্টেপগুলো নিয়ে। স্টেপগুলোকে ইন ডিটেইল আলোচনা করবেন আমাদের একজন ফ্যাকাল্টি মেম্বার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আর আজকে আমি এই দুটো জিনিস আলোচনা করছি। তো আজকের ক্লাসটাও বেশি লেন্দি হবে না। তো ফার্স্টে আজকের ক্লাসটা মেইনলি হবে আমাদের রিসার্চ এথিক্স নিয়ে। কারো কোনো কোশ্চেন থাকলে ডিরেক্টলি সঙ্গে সঙ্গে করবেন, যাতে করে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের মাথায় তাজা থাকে আর কি ইনফরমেশন গুলো, এবং অন্যরা আপনাদের কোশ্চেনের মাধ্যমে উপকৃত হবে। সো রিসার্চ এথিক্স কি? Research ethics comprises the moral principles, guidelines, and professional standards that govern how research should be planned, conducted, and reported. ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের রিসার্চ এথিক্সটা কি হবে, মানে মোরাল প্রিন্সিপলস, আমাদের যে গাইডলাইন্স হতে পারে, রিসার্চের গাইডলাইন্স হতে পারে, আমি যে ইনস্টিটিউশনের আন্ডারে রিসার্চ করতেছি, এটা একাডেমিক হোক অথবা কোনো রিসার্চ ইনস্টিটিউশন হোক, সেটার গাইডলাইন অথবা প্রফেশনাল স্ট্যান্ডার্ড, এইগুলাকে মেনটেন করার জন্য মানে এগুলা গভর্ন করবে কি রিসার্চ, কিভাবে রিসার্চের প্ল্যানিং করব, কিভাবে রিসার্চটা কন্ডাক্ট করব, এন্ড এটা পরবর্তীতে আমরা যখন রিপোর্ট করব, মানে থিসিস আকারে হোক অথবা রিভিউ আর্টিকেল আকারে হোক, যেভাবে হোক, তো এই জিনিসটা ফুল গভর্ন করবে রিসার্চ এথিক্সটা। It is critical framework designed to ensure the integrity of scholarly work. তারপর হচ্ছে protect the rights and welfare of participants and maintain public trust in scientific community. তো এই বিষয়গুলো, এই তিনটা জিনিসকে করার জন্যই আর রিসার্চ এথিক্স। একটা হচ্ছে স্কলারলি ওয়ার্কের যে ইন্টিগ্রিটিটা সেটা রক্ষা করা। যেমন এটা হচ্ছে কি আপহোল্ডিং ট্রুথফুলনেস এন্ড অনেস্টি ইন অল রিসার্চ ফেজেস, মানে আমাদের রিসার্চ ফেজগুলো আমি গত ক্লাসে বলেছিলাম কি কি স্টেপ আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের ট্রুথফুলনেস এন্ড অনেস্টি মেনটেন করা। হ্যাঁ, তারপর হচ্ছে কি প্রোটেক্ট রাইটস এন্ড ওয়েলফেয়ার অফ পার্টিসিপেন্টস। এখন এটা কি, এটা হচ্ছে যারা রিসার্চ করবে এবং রিসার্চ মেথোডোলজির মধ্যে ইনভলভ থাকবে। আমি গত ক্লাসে বলেছিলাম যে রিসার্চের মধ্যে অনেকেই ইনভলভ হতে পারে, এটা শুধু রিসার্চার না। যেমন আমি বলেছিলাম যে ফার্মারদের থেকে আমি ইনফরমেশন নিয়েছিলাম কখন তারা পেস্টিসাইড ব্যবহার করেছিল ফিল্ডে, তো ফার্মাররাও এখানে কিন্তু স্টেক হোল্ডার ছিল। তারপরে কোভিড এর যখন ভ্যাকসিন মানে টেস্ট করছিল, তখন হয়তো ফার্স্টে অ্যানিমালদের উপরে টেস্ট করেছে, তারপর মানুষের উপর টেস্ট করেছে। তো এখানে অ্যানিমাল এবং হিউম্যান, এদের এদের যে রাইটস সেগুলো মেনটেন করছে কিনা, হ্যাঁ, এই বিষয়েও মেনটেন করা হচ্ছে রিসার্চ এথিক্স এর বিষয়। তারপরে এটা ট্রাস্ট মেনটেন করবে সোসাইটির মধ্যে। হ্যাঁ,
যাতে করে এই রিসার্চের স্বাভাবিকভাবে একটা রিসার্চ ওয়ার্ককে আমরা ট্রাস্ট করি। যখন বলে যে গবেষকদের মতে এই বিষয়টা, আজকে আমি একটা যুগান্তরের পেপারের মধ্যে দেখলাম যে গবেষকদের মতে চুল পাকার লক্ষণ মানে হচ্ছে চুল পাকা মানে হচ্ছে বডি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এই যে বিষয়টা, এই ইনফরমেশনটা আমরা পেলাম, তো এখন আমি যদি গবেষণা পত্রগুলো দেখি এইটার বিষয়ে, তখন আমি স্বাভাবিকভাবে বিশ্বাস করবো যে আসলেই মনে হয় জিনিসটা সত্য, তাই না? তো রিসার্চ এথিক্স এই জন্য ফুলফিল মেনটেন করতেই হবে আমার প্রত্যেকটা স্টেপে, এটা মেনটেন করতে হবে। আমি গত ক্লাসে এই জিনিসটা বলেছিলাম যে যখন আমি যে সকল মেথোডোলজি মানে করব, যে টুলস ব্যবহার করব, বা যেভাবেই আমি ডেটা কালেক্ট করেছি, এবং ডেটা কালেকশনের সময় কোনো লিমিটেশন ছিল কিনা, আমার কোনো এনভায়রনমেন্টাল অথবা কোনো সারাউন্ডিং কোনো ইফেক্ট ছিল কিনা আমার ডেটার উপরে, এই সমস্ত কিন্তু এনক্লোজ মানে এটাকে এক্সপোজ থাকতে হবে, হ্যাঁ, আপনার লেখার মধ্যে। আবার আপনার যে ফাইন্ডিংসটা আছে সেখানেও কোনো লুকোচুরি করা যাবে না। আপনি চাইলেন যে আপনার হয়তো ভালো কোনো রেজাল্ট আসেনি, কিন্তু আপনি ভালো রেজাল্ট দেখাইছেন ইচ্ছা করে, হ্যাঁ, তো এরকম করা যাবে না। এই সব কিছু মেনটেন করবে হচ্ছে আহ এই সব কিছু মেনটেন করবে হচ্ছে রিসার্চ এথিক্স। আচ্ছা, তো ওয়াই রিসার্চ এথিক্স ম্যাটার্স, রিসার্চ এথিক্স কেন দরকার, মানে এটা কেন জরুরি আসলে রিসার্চের ক্ষেত্রে। তো ফার্স্ট এর পয়েন্টে আমি দেখি, এনশিওরস অ্যাকিউরেসি এন্ড রিলায়েবিলিটি, এই কথাটা একটু আগেই বললাম। এথিক্যাল কন্ডাক্ট guarantees that research outcomes are truthful, reliable, and can be trusted by the academic community and the public। সোজা কথা একটু আগে আমি বললাম, তাই না? যেমন হচ্ছে একটা উদাহরণ দেই, ধরুন আপনি একটা নতুন সারের কার্যকারিতা পরীক্ষা করছেন, মানে আমি যে সার হোক বা কীটনাশক হোক যেটাই, তো এটার ক্ষেত্রে এথিক্সটা হচ্ছে সারটা কাজ না করলে ফলে আমি এটাই লিখবো যে কাজ করেনি, হ্যাঁ। যদি আপনি ধরেন আশা করছিলেন যে কাজ করবে, কিন্তু দেখলেন আপনার ডেটা থেকে আপনি দেখলেন যে শাকটা কাজ করে নাই, বা এই পেস্টিসাইডটা কাজ করেনি, বা অথবা কোনো মেডিসিন কোনো একটা রোগের বিরুদ্ধে কাজ করেনি, কিন্তু আপনি ইচ্ছা করে লিখতে পারবেন না যে এটা কাজ করেছে, ঠিক আছে? তো এইটার এনসিওরিটি দেয় যাতে করে আর সায়েন্টিফিক কমিউনিটি হোক অথবা নর্মাল পাবলিক হোক, সবার কাছে এটা রিলায়েবিলিটিটা ঠিক থাকে। তারপর কি দেখি, upholds dignity and rights। কেউ কিছু বলবেন? কেউ কোশ্চেন না করলে মিউট থাকেন ভাই। আচ্ছা, protects the human dignity, rights and welfare of all participants involved in the research, treating them with respect and fairness। সোজা কথা, ওই যে একটু আগে অ্যানিমাল রাইটস এর কথা, শুধু হিউম্যান না, অ্যানিমাল রাইটসও। অনেকে দেখবেন যে বানরের উপর টেস্ট করছে, বিভিন্ন মেডিসিন বা কেমিক্যালস টেস্ট করছে। তো এই ক্ষেত্রেও অ্যানিমাল রাইটসটাকে মেনটেন করতে হবে। ইচ্ছা মতো আমি তাদেরকে হত্যা করতে পারবো। অনেক পাগলা ডাক্তার আছে না, আমরা দেখছি না পাগল, যে আহ, বিভিন্ন অ্যানিমালের মাঝখানে ক্রসিং করার চেষ্টা করে, পরে উল্টাপাল্টা কিছু তৈরি করে ফেলে। এটাও কিন্তু আনইথিক্যাল। তারপরে বিভিন্ন কেমিক্যাল মানুষের প্রিজনারদের উপরে টেস্ট করে ইচ্ছা করে, এরকম করে। তারপরে আন্ডারগ্রাউন্ডে মানুষদেরকে আটকায় রেখে, পাগলদেরকে আটকায় রেখে, মেন্টাল পেশেন্ট আটকায় রেখে উল্টাপাল্টা টেস্ট করে। এরকম অনেক আমরা কিন্তু আগে খবর শুনেছি। তো এরকম বিষয়, এরকম জিনিস করা যাবে না, হ্যাঁ। এরপর আসি, প্রিভেন্টস মিসকন্ডাক্ট, establishes clear boundaries to prevent academic misconduct, thereby maintaining the highest professional and scholarly standards। রিসার্চ এথিক্স এই কারণেও দরকার। অনেকে দেখবেন না অন্যের লেখা চুরি করে, অন্যের রিসার্চ চুরি করে নিজের নামে পাবলিশ করে, এই জিনিসগুলো যাতে না হয় এই জন্য এটাও এটাও এনশিওর করে। তারপর কি, স্ট্রেনথেন্স সোসাইটাল ট্রাস্ট, এটাও ওই রকম বলা যায়, হ্যাঁ, যে আমার রিসার্চটা সোসাইটাল ট্রাস্ট রক্ষা করবে, কারণ আপনার রিসার্চের উপরে মানুষ ট্রাস্ট করবে। আপনি রিসার্চ করে কোন একটা ইনফরমেশন দিলেন, সেই ইনফরমেশন অনুসারে
মানুষ কি করবে, কাজ করবে। হ্যাঁ, সো আবার যেমন এই করোনা ভ্যাকসিনের কথাই বলে, আপনারা রিসার্চ করে পাইছেন যে করোনা ভ্যাকসিনটা কাজ করে, এই কারণেই তো আপনাদের উপরে, রিসার্চারের উপরে বিশ্বাস করেই তো মানুষ করোনার ভ্যাকসিন দিছে, তাই না? সো এই বিশ্বাসটা ঠিক রাখে। তারপর হচ্ছে প্রোটেক্টস স্টেক হোল্ডার্স, safeguards researchers, institutions, and participants from potential harm. লিগ্যাল, এই যে লিগ্যাল বিষয়গুলো থাকে, ইনফরমেশন, ইনস্টিটিউশনাল বিভিন্ন ইয়াগুলো, হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে অনেক ইনস্টিটিউশন অনেক কি বলবো মেথড ফলো করে, অথবা অনেক ওদের কিছু টার্মস এন্ড কন্ডিশনস থাকে। তো এই জিনিসগুলো মেনটেন করে আপনার রিসার্চ করতে হবে। আপনি যে ইনস্টিটিউশনের আন্ডারে কাজ করেন, আপনাকে এগুলো মেনটেন করে কাজ করতে হবে। হুম। তো এগুলো কেন কাজ করতে হবে? এতে করে সেই ইনস্টিটিউশনের যারা স্টেক হোল্ডার আছে তাদের তাদের বিভিন্ন হার্ম থেকে তারা বেঁচে থাকবে, তাদের রেপুটেশন ঠিক থাকবে। কারণ দেখেন, যদি আহ, যে কোনো একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, সে তারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেইটার বাইরে যদি তাদের রিসার্চাররা কাজ করে, তখন স্বাভাবিকভাবে সেই ইনস্টিটিউশনের বদনাম হবে, সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির বদনাম হবে। সো এই জিনিসটা যাতে না হয়, সেই কারণেও রিসার্চ এথিক্সটা ফলো করতে হয়। তো এই কথাগুলো আগেও বলেছি, তাও আরেকবার বলি, একটু ভালোভাবেই বলি, কারণ কোর ইথিক্যাল প্রিন্সিপাল যেগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের কি আসে, এই প্রিন্সিপালস গুলো অবশ্যই আমাদের রিসার্চের প্রত্যেকটা স্টেপে মেনটেন করতে হবে। যেমন অনেস্টি, ট্রান্সপারেন্ট অ্যান্ড ট্রুথফুল রিপোর্টিং অফ অল ডেটা। সোজা কথা, যে আমি যে ডেটাগুলো যেভাবে কালেক্ট করেছি, যতটুকু কালেক্ট করেছি সেগুলাই ব্যবহার করব। হ্যাঁ, তারপর আমার মেথডস, আমার ফাইন্ডিংস, তারপর উইদাউট ডিস্টরশন অর অমিশন নিয়ে তা আমার এটা করতে হবে, মানে লিখতে হবে। সো আমি কখনোই ডেটা ম্যানিপুলেট করতে পারবো না, একদম মানে 15% পর্যন্ত ম্যানিপুলেশন, মানে এটাকে কি বলবো, জায়েজ। মানে 15% পর্যন্ত ম্যানিপুলেশন এটা গ্রান্টেড, কিন্তু এর বেশি ম্যানিপুলেশন করা যাবে না। আবার হচ্ছে আপনার ফাইন্ডিংস, অনেকগুলো ফাইন্ডিংস এর মধ্যে কিছু খারাপ ফাইন্ডিংস আছে, বেশিরভাগই ভালো ফাইন্ডিংস। আপনি ইচ্ছা করে খারাপ ফাইন্ডিংস গুলো বাদ দিয়ে দিবেন না, দিতে পারবেন না, আপনার ওগুলোও দেখাইতে হবে। তো এটা হচ্ছে অনেস্টি। এবার ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি কি এটাও বলেছি একটু আগে, কিছুক্ষণ আগে। যেমন আপনি একটা সহজ সহজ কথা বলি, একজন গবেষক ধরেন বিশ্ববিদ্যালয়ের আহ, মানে এথিক্যাল রিভিউ বোর্ডের লোক, হ্যাঁ, তার অনুমতি ছাড়া কোনো আহ, কোনো আহ, পরীক্ষা বা এক্সপেরিমেন্টে কোনো অংশগ্রহণকারী যদি না থাকে, হ্যাঁ, সেই রিলেটেড ইনফরমেশন এখানে বা এই তাদের নাম দেওয়া যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে প্রফেশনাল বিহেভিয়ার এন্ড স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু ইনস্টিটিউশনাল গাইডেন্স এন্ড এথিক্যাল স্ট্যান্ডার্ডস, এটার কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। মানে আপনি যে এটা একাডেমিক হোক বা ইনস্টিটিউশনাল হোক, তাদের যে গাইডলাইন সেটা মেনটেন করতে হবে এবং স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। যেমন ধরেন আমার ইউনিভার্সিটি থেকে ধরেন কোন থিসিস হইলো, তো আমি চাইলেই এখানে অন্য কোনো মানে আমার যে অথরিটি অথবা সুপারভাইজার তার অনুমতি ব্যতীত অন্য কোন ইনস্টিটিউশনের কাউকে আমি আমার পেপারে ইনক্লুড করতে পারবো না। ধরেন আমি, আমার সুপারভাইজার, আমার কো সুপারভাইজার, আমরা তিনজনে মিলে একটা থিসিস করলাম। তো এই থিসিসটা যখন আমি পাবলিশ করতে যাব, তখন আমি চাইলেই এখানে অন্য কাউকে অ্যাড করতে পারবো না। আর যদি অ্যাড করি এটা আনইথিক্যাল হবে। এক্ষেত্রে যদি আমি কাউকে অ্যাড করতেই চাই, ধরেন আমি কোনো আউটসাইডার, কোনো আমার ফ্রেন্ড হতে পারে অথবা অন্য কোনো ডিপার্টমেন্টের কেউ হতে পারে, তার হেল্প নিলাম, যে আমি তো ম্যানুস্ক্রিপ্টটা লিখতে পারছি না, আপনি ম্যানুস্ক্রিপ্টটা লিখে দেন আমার পেপার পাবলিশ করার জন্য। অথবা একজন হচ্ছে সে ধরেন আমার সুপারভাইজারের সময় নেই অথবা কো সুপারভাইজারের সময় নেই করেসপন্ডিং অথর হওয়ার, মানে যে কিনা জার্নালের সাথে কমিউনিকেশন রক্ষা করবে যেখানে পাবলিশ হবে, তার সময় নেই। তো সেই ক্ষেত্রে কেউ বলল যে আচ্ছা আমি তোমাকে এই ক্ষেত্রে হেল্প করতে পারি, যে আমি জার্নালিস্টের কমিউনিকেশন রক্ষা করব। তো এই ক্ষেত্রে এই যে আউটসাইডার যে দুইজন,
তারা কাজ করবে কি করবে না সেটা সুপারভাইজারের সাথে আলোচনা করে নিতে হবে, এবং সুপারভাইজার যদি অনুমতি দেয় তাহলে তারা সেখানে কাজ করতে পারবে এবং পেপারে তাদের নাম থাকতে পারবে। তো তার মানে হচ্ছে আমি ইনস্টিটিউশনাল গাইডলাইন ফলো করতে হবে, এবং অবশ্যই আমার প্রফেশনাল বিহেভিয়ার মেনটেন করতে হবে, এবং সুপারভাইজার বা হচ্ছে আহ, যে ইথিক্যাল রিভিউ বোর্ডে থাকবেন, সুপারভাইজার অবশ্যই ইথিক্যাল রিভিউ বোর্ডে থাকে, চেয়ারম্যান থাকে। আহ, তো তাদের অনুমতি নিয়েই, এটা একাডেমিক ক্ষেত্রে মেইনলি। আর ইনস্টিটিউশনাল ক্ষেত্রে যে আর কি বোর্ডের আপনার সুপারভিশনে থাকবেন, তার অনুমতি নিয়েই আপনার যা করার করতে হবে। এটা হচ্ছে আপনার রিসার্চের ইন্টিগ্রিটি রক্ষা করার মেইনলি। এরপর জাস্টিস। জাস্টিসটা কি কি? এনশিওরিং fairness in the selection and treatment of participants. Hmm. Distributing the burdens and benefits of research equitably. এইটা কিভাবে বলা যায়? যেমন কি ধর অ্যানিমাল অথবা যে হিউম্যান যারা কিনা ট্রিটমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যাদের উপরে আসলে আমরা বিভিন্ন কিছু প্রয়োগ করব, সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে জাস্টিস থাকতে হবে। যেমন তাকে অবশ্যই বলে রাখতে হবে আহ, আহ, তার মানে রাইটস গুলোকে মেনটেন করতে হবে। আমি ধরেন আহ, যে ওষুধটা তাকে ধরেন ট্রাই করাবো, সেই ওষুধের কোনো আহ, কি বলে সাইড ইফেক্টস যদি থাকে, তাকে অবশ্যই বলতে হবে যে এরকম সাইড ইফেক্টস আছে। সে পার্টিসিপেট করবে কি করবে না তার অনুমতি নিয়ে তারপর করতে হবে। এরকম বিভিন্ন বিষয়গুলোকে রক্ষা করা। ইভেন আপনি আপনার গবেষণায় চেষ্টা করবেন যে সব লিঙ্গের, মানে ছেলে মেয়ে সবাই, হ্যাঁ, যে কোনো বয়সের, হ্যাঁ, যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষকে আপনি সমানভাবে ইনক্লুড করা। ঠিক আছে, যাতে কিনা এটা কোনো রেসিজম না হয় আপনার রিসার্চে। যদি আপনার ওই রকম মেম্বার না থাকে তাহলে অন্য বিষয়, কিন্তু আপনি অবশ্যই মানসিকভাবে ওই রকম চিন্তা ভাবনা করতে হবে যে আপনি সবাইকে ইনক্লুড করতে চান। যেমন আমি যদি কোনো ফিল্ড ডেটা কালেক্ট করতে যাই সার্ভের ক্ষেত্রে, তখন আমি যদি ফার্মার্সদের কাছে যাই, আমি সবসময় ধরেন বড় ফার্মার্স যারা তাদের কাছে গেলাম এমন না, যারা ছোট ফার্মার্স আছে তাদের কাছে যেতে হবে। হ্যাঁ, তারপর যারা নারী পুরুষ সবার থেকে ইনফরমেশন নিতে হবে। এই যে যে সার্ভে গুলো হয় বিশেষ করে বিভিন্ন রোগের আহ, রোগের উপরে ইয়া করে, যেমন আমার বাবা রিসার্চের সাথে আছেন। উনি আইসিডিডিআরবি তে জব করতেছেন, ওই নিপা ভাইরাস নিয়ে তিনি গবেষণার ইয়াতে আছেন। তো উনি যখন সার্ভে করেন তখন উনি সব টাইপের ব্যক্তির কাছে যান, ধনী গরিব নারী পুরুষ সবার কাছে। এইটা হচ্ছে জাস্টিস। তারপরে আসি বেনিফিসেন্স অ্যান্ড নন ম্যালফাইন্যান্সেস। ঠিক আছে, বেনিফিসেন্স অ্যান্ড নন ম্যালফাইসেন্স, এটা কিরকম? striving to maximize benefits to participants and society while activity minimizing any potential risk or harm. এটা এরকম জিনিস যে ধরেন উম, সমাজ বা সোসাইটি বা হচ্ছে যারা কিনা পার্টিসিপেন্টস আছে তাদের সর্বোচ্চ যেন উপকার হয় আপনার কাজে বা আপনার রিসার্চের জন্য, সর্বোচ্চ উপকারটা হয় সোসাইটির এবং যারাই পার্টিসিপেট করছে সবাই, এবং যত সম্ভাব্য ক্ষতি বা ঝুঁকি আছে যত কম থাকে, যে যে কোনো রিস্ক যেন কম থাকে সেটা এনশিওর করতে হয়। যেমন নতুন ওই যে একটা বললাম আগে, নতুন ঔষধের ট্রায়াল করা, এ সময় এই সময় অংশগ্রহণকারী যারা থাকবে তাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সেটা অবশ্যই তাকে বলে নিতে হবে, আর সে এগুলো বুঝে শুনে যেন পার্টিসিপেট করে। ইভেন আপনি এরকম করতে পারবেন না, ধরেন যারা তামাকের কোম্পানি যারা আছে, সিগারেটের কোম্পানি, তারা ধরেন টাকা পয়সা দিয়ে আপনাকে দিয়ে রিসার্চ করাইলো যে সিগারেট খাইলে ক্যান্সার হওয়ার চান্সেস কম, এরকম একটা রিসার্চ বানাইলো ধরেন। এরকম কিছু করা যাবে না। অনেক সময় এরকম করে অনেকে, যে তাদের প্রোডাক্টটা ভালো এই জিনিসটা বোঝানোর জন্য, তাদের ক্ষতি কম এরকম বোঝানোর জন্য ইচ্ছা করে উল্টা টাকা পয়সা দিয়ে রিসার্চারদেরকে টাকা পয়সা দিয়ে রিসার্চ এরকম করায়,
ফাইন্ডিংসটা দেখায় যে কোনো সমস্যা নাই এরকম টাইপের। তামাকের কোম্পানিরা করতেই পারে এরকম। সিগারেটের বিষয়ে অনেক রিসার্চ আছে আমি দেখেছি, যেগুলো কিনা বলতেছে যে ক্যান্সার কজিং মানে পার্সেন্টেজটা কম ক্যান্সারের। তো এই জিনিসটা তো আর্নি থেকে ক্যান্সার সিগারেট খাইলে যে ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। সো এরকম টাইপের কিছু করা যাবে না। তারপরে হচ্ছে অবজেক্টিভিটি, অ্যাভয়েডিং পার্সোনাল, ফিনান্সিয়াল অর আইডিওলজিক্যাল বায়াসেস। এটা কি করতে হবে, ধরেন রিসার্চের সময় আপনার কোনো পার্সোনাল বায়াসনেস যদি থাকে রিসার্চের যে বিষয়ে রিসার্চ করতেছেন সেখানে, ওই যে বলে রাখলে ধরেন আমি সিগারেট খাই ধরেন, তো আমি যখন রিসার্চ করব তখন আমি চাবো যে না সিগারেট খাওয়ার বিষয়ে খারাপ বিষয়, এই জিনিসটা বলা যাবে না, এরকম করা যাবে না। আমি সিগারেট খাই না, আর হচ্ছে সিগারেটের বিষয়ে আমি সিগারেট খাওয়াটা আমি খারাপ মনে করি, হ্যাঁ, তো আমি এইখানেও বায়াসনেস করা যাবে না। আমি খারাপ মনে করি সিগারেট খাওয়াটাকে, কিন্তু আমি যখন রিসার্চ করব এই বিষয়ে, আমি ডেটার উপর ডিপেন্ড করেই রিসার্চ করব, ডেটার বাইরে কোনো কিছু বলবো না। সো পার্সোনাল কোনো বায়াসনেস থাকবে না, ফিনান্সিয়াল কোনো বায়াসনেস থাকবে না। ওই যে টাকা দিয়ে আপনাকে দিয়ে করায় নেওয়া, এই জিনিসটা করা যাবে না। ঠিক আছে, আপনার আইডিওলজিক্যালি ধরেন আমি মুসলিম, এখন আমি রিলিজিয়াস কোনো বিষয় নিয়ে রিসার্চ করতেছি ধরেন, তো আমি যে বিষয় ডেটা পেলাম, ডেটাগুলো পেলাম, তো আমি আমি যেহেতু মুসলিম এবং আমি জানি ইসলাম সত্য, হ্যাঁ, তো আমি ডেটা নিয়ে যখন দেখলাম যে হিন্দুইজম টিন্দুইজম বিভিন্ন ধর্ম নিয়ে যখন আমি রিসার্চ করলাম, কোনো একটা বিষয় ধরেন আমি পেলাম এই এই বিষয়টা ভালো, তা আমি মুসলিম হিসেবে ওই ধর্মকে ঘৃণা করে আমি ওই বিষয়টাকে গোপন করতে পারবো না, ওই ধর্মের ওই ভালো বিষয়টাকে গোপন করতে পারবো না। ঠিক আছে, তো কোনো রকমের বায়াসনেস এখানে চলবে না। আমাদের আমাদের রিসার্চের অবজেক্টিভ যেটা আমি সেট করেছি সেই অনুসারে ডেটা কালেক্ট করছি, সেই ডেটা অ্যানালিসিস করেছি এবং সেই ডেটা অনুসারেই আমার রেজাল্ট যা আসবে সেটাই আমি পাবলিশ করব। ঠিক আছে, এবার কনফিডেন্সিয়ালিটি। আমার রিসার্চের কারণে, আমার রিসার্চের এটা রিসার্চের মাধ্যমে কারো কোনো কনফিডেন্সিয়াল বিষয় আমি প্রকাশ করে দিতে পারবো না, কোনো প্রাইভেট বা সেন্সিটিভ ইনফরমেশন আমি কাউকে এটা ফ্ল্যাশ করে দিতে পারবো না। যদি আমি চাই কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করতে এবং এটা কনফিডেন্সিয়াল, তার অনুমতি নিয়ে করতে হবে, যে আমি তার এই বিষয় নিয়ে রিসার্চ করতে চাচ্ছি, আর এটার অনুমতি নিতে হবে আমার। হুম, ধরেন যারা রিসার্চে অ্যাটেন্ড করছে, ধরেন এইডস রোগ নিয়ে, ধরেন আমি এইডস রোগ নিয়ে একটা সার্ভে করলাম, এখন এইডস রোগী যারা আছে তাদের আমি তাদের থেকে ডেটা নিলাম, এখন তারা বলল যে আমাদের ইনফরমেশন দেওয়া যাবে না, যাতে তাদের ইনফরমেশন যদি আমি জেনে যাই, মানে অন্যরা জেনে যায়, তাহলে হয়তো তাদেরকে ঘৃণা করতে পারে। তো এই কারণে তারা এটাকে বলল যে আমরা ডেটা দেব বা হচ্ছে আমরা ইনফরমেশন দেব, কিন্তু আমাদের নাম ঠিকানা কিছু প্রকাশ করতে পারবেন না। তখন সেই ক্ষেত্রে তাদের আমরা কিছু কোড নাম্বার হিসেবে মানে ধরে নেই যে তার কোড এত, তার কোড এত, তার কোড এত, এরকম কোড নাম্বার হিসেবে ধরি, তখন তাদের নাম উল্লেখ করি না। এটা কনফিডেন্সিয়ালিটি। তারপরে হচ্ছে ইনফর্মড কনসেন্ট, ensuring participants voluntarily agree to participate after being fully informed of the research purpose, procedures, risk and benefits। আপনার ওই যে আমি বললাম আমি ওষুধের ট্রায়াল দেব, তো এই ক্ষেত্রে আমার রিসার্চের পারপাসটা কি, তারপরে আমি কি প্রসেসে আগাবো, এটা কোনো রিস্ক আছে কিনা, এই রিসার্চের কারণ মানে এই ওষুধটার কারণে কোনো বেনিফিটস আছে কিনা, সবকিছু আমার পার্টিসিপেন্টস যারা আছে তাদেরকে বলে নিতে হবে। সেই অনুসারে তারা যখন আহ, রাজি হবে, সম্মতি জানাবে, কনসেন্ট জানাবে আর কি, তখন আমরা মানে তাকে ইনভলভ করতে পারবো, তাকে পার্টিসিপেন্ট হিসেবে ধরতে পারবো। তো এই প্রত্যেকটা কোর ইথিক্যাল প্রিন্সিপালস গুলো আমাদের ফলো করতে হবে ফুল রিসার্চের প্রত্যেকটা স্টেজে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন?
আর কোনো কোশ্চেন নেই? আচ্ছা, কোশ্চেন না থাকলে পরের স্লাইডে চলে যাচ্ছে। এখন রিসার্চে কোনো মিসকন্ডাক্ট হয়েছে কিনা, আমি এথিক্স ফলো করেছে কিনা, এইটা ধরার তো সিস্টেম আছে। কেউ যদি মানে এই এথিক্স ফলো না করে, সেই রিসার্চটাকে অবশ্যই একটা স্ক্রিনিং প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। তো আমি কিভাবে এই মিসকন্ডাক্ট গুলো ধরবো, এটা যদি না বুঝি বা এটা না করি, তাহলে আমার এইসব হাবিজাবি রিসার্চ গুলো চারিদিকে ছড়ায় বেড়াবো। তখন এই রিসার্চ গুলো আসলে মানুষের ক্ষতি করবে এবং রিসার্চের প্রতি মানুষের আস্থা হারাবে। তো এই প্রসেস গুলো কি সেটা একটু দেখি। ফার্স্ট আছে প্লাজারিজম অথবা প্লাগারিজম, যেটাই বলি। এইটা এইটা কি? এটা সোজা কথা হচ্ছে চৌর্যবৃত্তি ধরা। অন্যের লেখা, অন্যের ইনফরমেশন, অন্যের গবেষণাপত্রের থেকে কিছু নেওয়া, যাই করি, যে কোনো উদ্ধৃতি দেই আমি, যখন সেইটা আমি যদি তাকে অ্যাকনলেজমেন্ট, তাকে অ্যাকনলেজ না করি অথবা তার রেফারেন্স না দিই, অথবা তাকে সাইট না করি, না করে যদি আমি ওইটা হুবহু কপি পেস্ট করে দিই, তখন এটাকে চৌর্যবৃত্তি বলতেছি। ঠিক আছে? তার মানে আমরা ইভেন নিজের লেখাও আমি যদি কোথাও দেই, আমি একটা পেপার ধরেন লিখেছি, সেই ইনফরমেশনটা আবার আরেকটা পেপারে আমি দিলাম, সেই ক্ষেত্রেও আমাকে ওই পেপারের রেফারেন্স দিতে হবে নিজের লেখা হলেও। ঠিক আছে? তো এইটাই আমরা প্ল্যাগরিজম বলি। আমরা যখনই থিসিস লিখি তখন কিন্তু আমরা প্ল্যাগরিজম চেক করি। এটা চেক করতে হয়, চেক করে দেখতে হয় কত পার্সেন্ট আছে। হ্যাঁ, তো কোনো জার্নালের থেকে যদি আমার 1% বেশি প্ল্যাগরিজম আসে, সেটা আসলে অ্যাকসেপ্টেবল হয় না। ইন টোটাল কোনো কিছু পাবলিকেশনের ক্ষেত্রে প্ল্যাগরিজমও 15%-এর মতো আর কি অ্যালাউড। ইউনিভার্সিটিতে সাধারণত ছাড় দেয়, অনেক ইউনিভার্সিটি 30% পর্যন্ত অথবা 25% পর্যন্ত প্ল্যাগরিজম অ্যালাউ করে, কিন্তু পাবলিকেশনের ক্ষেত্রে 15%-এর উপরে বেশি অ্যালাউড হয় না। সব থেকে ভালো 10%-এর নিচে থাকা প্ল্যাগরিজমটা, আর যদি 15% হয়, 15% পর্যন্ত হয়, তাও অ্যাকসেপ্টেবল হয় ইয়াটা, আমাদের আমাদের লেখা বা ম্যানুস্ক্রিপ্টটা। তো প্ল্যাগরিজম জিনিসটা কি সেটা আশা করি আপনারা আগে থেকেই জানেন। আমাদের বিভিন্ন সফটওয়্যারস আছে, টার্নিটিন, হ্যাঁ, ইভেন একাডেমিকলি অনেক বড় বড় সফটওয়্যার ব্যবহার করে প্ল্যাগারিজম চেকিং করার জন্য। আমরা ম্যানুস্ক্রিপ্ট ওখানে আপলোড দিয়ে দিলে তখন ওরা চেক করে যে কোন আমার লেখার কতটুকু কোথা থেকে নেওয়া হয়েছে, কার 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 জার্নাল থেকে কতটুকু নেওয়া হয়েছে, এগুলো সব ওরা বুঝতে পারে, ওই সফটওয়্যার ধরায় দেয়। তো কোনো জার্নাল থেকে 1%-এর বেশি কপি করা যাবে না, 1%-এর নিচে থাকতে হবে। মানে কোনো জার্নাল থেকে ইন টোটাল 10 থেকে 15% পর্যন্ত আমরা রাখতে পারবো। সবসময় চেষ্টা করবো 10%-এর নিচে থাকা। তো এইটা যদি আমি না মেনটেন করি, রেফারেন্সিং না করি, এটা আসলে অন্যের মেধাকে নিজের বলে দাবি করা হইতেছে, এটা চুরি বলতেছে। এরপর সে ফ্যাব্রিকেশন। ফ্যাব্রিকেশন মানে হচ্ছে ইনভেন্টিং ডেটা অর রেজাল্টস, হ্যাঁ, and recording or reporting them, which directly leads to false conclusions. আপনি আপনার ইচ্ছা মতো ডেটা তৈরি করলেন, সেটার উপরে যা ইচ্ছা তাই করলেন, অথবা হচ্ছে আপনার ডেটা যাই ছিল আপনি ম্যানিপুলেশন করে আপনার ইচ্ছা মতো একটা রেজাল্ট তৈরি করলেন। আপনি ধরেই রাখলেন যে এই 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 ভ্যাকসিনের রেজাল্ট ভালো হবে, এই ভ্যাকসিনটা কার্যকরী, ধরে নিয়ে সেই অনুসারে আপনি ডেটাগুলো সাজাইলেন এবং ওইটা নিয়ে অ্যানালিসিস করে পেপার পাবলিশ করে দিলেন। এইটাকে বলে ফ্যাব্রিকেশন বা মিথ্যা তথ্য তৈরি করা। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের যে জিনিসটা বাস্তবে ঘটে নাই সেটা বানায়া মানুষের কাছে প্রচার করা, এটা রিলায়েবিলিটি নষ্ট করবে রিসার্চের প্রতি।
এরপর আসি ফলসিফিকেশন। ফলসিফিকেশন কি? তথ্য বিকৃতি। এটাকে ম্যানিপুলেশন বলি আমরা সরাসরি, যেটা কিনা ধরেন আপনি আপনার যে ডেটাগুলো কালেক্ট করলেন সেই ডেটাগুলো অ্যানালিসিস করলেন, পরে দেখলেন আপনি যে হাইপোথিসিসটাকে দাঁড় করেছেন সেটার সাথে মিলতেছে না। হ্যাঁ, তো ওইটাকে মিলানোর জন্য আপনি জোর করে ম্যানিপুলেট করলেন ডেটাকে, তো এটা বিভ্রান্তিকর ফলাফল দিবে না? তো এই জিনিসগুলোকে আমরা ফলসিফিকেশন বলি, তথ্য বিকৃতি যাকে বলি। তো ডেটা ম্যানিপুলেশনও 15% এর মতো গ্রান্টেড, কারণ সবসময় তো আমাদের মন মতো হয় না। বিশেষ করে যদি ল্যাবরেটরি ভিতরে অথবা হচ্ছে গ্রিন হাউসের ভিতরে যেখানে কন্ট্রোলড এনভায়রনমেন্ট থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডেটাগুলো আহ, আহ, মোটামুটি মোরলেস ইয়া থাকে, মানে তখন আর কি বেশি আমাদের ম্যানিপুলেট করতে হয় না। কিন্তু তাও তো আমাদের নিজের হিউম্যান এরর তো থাকে। আমরা যখন ডেটা কালেক্ট করি তখন আমাদের নিজস্ব হিউম্যান এররের কারণেও অনেক সময় ডেটা গুলাতে একটু এদিক ওদিক হয়। তো সেই ক্ষেত্রে আমরা সামান্য আমরা তো বুঝি, ডেটা দেখলে বুঝি যে আসলে আমার এররের কারণে এইখানে প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অন্যান্য ডেটার সাথে কম্পেয়ার করে আমরা সামান্য ম্যানিপুলেশন করতেই পারি, এটা 10 to 15% গ্রান্টেড। তো আহ, কিন্তু একদম জোর করে রেজাল্ট মিলানোর জন্য, আমার হাইপোথিসিসের সাথে মিলানোর জন্য আমি অনেকগুলা ডেটা, মানে 15%-এর উপরে ডেটাকে আমি ইয়া করে ফেললাম, ম্যানিপুলেট করে ফেললাম, তখন এটাকে ফলসিফিকেশনের আন্ডারে চলে আসবে। তারপরে পয়েন্ট আসি, ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি। ওই যে কনফিডেন্সিয়ালিটি নষ্ট করা। আমি ডেটা কালেক্টের সময় বললাম যে ডেটা আপনার কথা বলবো না, আমি আপনার তথ্য দিব না, কিন্তু পাবলিকেশনের সময় বলে দিলাম, তথ্যগুলো সব দিয়ে দিলাম, বা বলে দিলাম অমুকের থেকে ডেটা নিস। এটা আনঅথরাইজড, না আনঅথরাইজড ডিসক্লোজার অফ প্রাইভেট অর সেন্সিটিভ ইনফরমেশন, এটাই হচ্ছে ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি। এবার সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ভায়োলেশন। আমরা যখন জার্নালে পেপার সাবমিট করি তখন একটা লেটার লিখতে হয় আমাদের তাদের জার্নালে, সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা যে কারো থেকে কোনো টাকা নিই নেই, আমাদের কোনো বায়াসনেস নাই, এরকম সবকিছু মানে বলেই আমাদেরকে একটা লেটার দিতে হয়। হ্যাঁ, এটা কি সিচুয়েশনস ওয়্যার পার্সোনাল ইন্টারেস্ট অর রিলেশনশিপস কুড unduly influence the design, conduct or reporting of research. আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট ছিল কিনা, আমার কোনো রিলেশনশিপ ছিল কিনা, রিলেশনশিপ বলতে হচ্ছে কোনো কোম্পানির সাথে রিলেশনশিপ হতে পারে, অথবা ওই যে টাকা পয়সা নিয়ে আমি কিছু করছি কিনা, এই বিষয়ে আমি ডিসক্লোজ করব যে আমি এগুলো কিচ্ছু করি নাই। এই লেটারটার মানে এই সম্মতি জানায়া বা হচ্ছে এই বিষয়টা বলে আমি যে লেটারটা সাবমিট করি, এটাকে আমরা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লেটার আর কি বলি, এটা আমরা সাবমিট করি। ঠিক আছে? তো আহ, এই বিষয়টাকে ডিসক্লোজ করতে হয়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের লেটারটা এটা একটা বিষয়। আমি যদি এখানে বলে দেই যে আমি এইগুলা করছি, তখন আমি ধরা খেয়ে যাব যে আমার রিসার্চে কিছু মিসকন্ডাক্ট হয়েছে। এবার আনইথিক্যাল ট্রিটমেন্ট অফ পার্টিসিপেন্টস। সোজা কথা, ওই যে আনইথিক্যাল ট্রিটমেন্ট, উল্টাপাল্টা ওষুধ আমি অ্যাপ্লাই করলাম মানুষের উপর, অথবা ইচ্ছা করে জোর করে পশু পাখিকে কষ্ট দিচ্ছি আমি উল্টাপাল্টা রিসার্চ করার জন্য, এগুলো হচ্ছে আনইথিক্যাল ট্রিটমেন্ট অফ পার্টিসিপেন্টস। এনি অ্যাকশন দ্যাট ভায়োলেটস দ্য রাইটস, সেফটি or well-being of human or animal subjects, including lack of informed consent or undue coercion. আহ, এই ক্ষেত্রে ওই যে আমি যে ল্যাক অফ ইনফর্মড কনসেন্ট মানেই হচ্ছে আমি তাকে না জানায় আমার উল্টাপাল্টা মেথোডোলজিতে নিয়ে গেলাম। তো এইগুলো হচ্ছে আনইথিক্যাল ট্রিটমেন্ট অফ পার্টিসিপেন্টস। তো এটার কনসিকুয়েন্সেস কি? আমি যদি আনইথিক্যাল এই কাজগুলো করি তাহলে এটার কনসিকুয়েন্সেস কি? যেমন একাডেমিক পেনাল্টিস, এটা হতে পারে আপনি উল্টাপাল্টা এগুলি করে পাবলিকেশন করলেন, একাডেমিকলি আপনার ধরেন আপনার সার্টিফিকেট বাতিল হয়ে গেল, অথবা আপনার রিসার্চ পেপারটাকে আপনার হয়তো উইথড্র করতে হবে, অথবা রিসার্চ পেপারটা বাতিল হয়ে গেল।
এরকম। অথবা লিগ্যাল অ্যাকশন হতে পারে। লিগ্যাল অ্যাকশন বলতে এই যে আপনি ধরেন টাকা পয়সা নিয়ে অন্য কোম্পানির নামে ই করে দিলেন, ক্ষতিকর জিনিসকে ভালো বলে দিলেন। তো এটার কারণে যখন মানুষের ক্ষতি হবে তখন আপনার উপর লিগ্যাল অ্যাকশন হবে। আপনাকে হয়তো জেলে যাইতে হবে এরকম। তারপরে হচ্ছে ক্যারিয়ার ড্যামেজ তো অবশ্যই। একজন রিসার্চার যদি এরকম আনইথিক্যাল কাজ করে এবং ধরা খায়, পুরা সায়েন্টিফিক কমিউনিটি কিন্তু অবশ্যই এটা জেনে যাবে। ধরেন আপনি একটা পেপারে কোনো কিছু পাবলিশ করলেন এবং এইটা এরকম কিছু একটা হইলো, তখন ওই জার্নাল তো অবশ্যই আপনাকে জার্নাল তো প্রথমে ধরেন বুঝতে পারেনি যে আপনি এরকম করছেন, কিন্তু পরবর্তীতে ধরা খাওয়ার পরে ওই জার্নাল আপনাকে ব্যান করে দিবে এবং ওই জার্নাল মানে আপনি আপনি যে ব্যান্ড হয়েছেন এই জিনিসটা সবাই জেনে যাবে, সমস্ত জার্নালটা জেনে যাবে। পরবর্তীতে আপনি কোথাও গেলে আপনার উপরে সন্দেহ করবে। ইভেন ইভেন এরকমও হয় যে আহ, আমি একটা জায়গায় পাবলিশ করলাম, পরে সেম ম্যানুস্ক্রিপ্ট আরেক জায়গায় পাবলিশ করতে চেষ্টা করলাম, ঘুরায় পেঁচায় কিছু একটা করে, এই ক্ষেত্রে ধরা খেয়ে যাবেন। একই পেপার আপনি দুই জায়গায় পাবলিশ করতে গেলে তখন ধরা খেয়ে যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে এ, আমাদের কনসিকুয়েন্সেস এরকম হবে। আমাকে লিগ্যাল অ্যাকশনও যেতে হতে পারে, আমার ডিগ্রিটা বাতিল হয়ে যেতে পারে। ধরেন আপনি মাস্টার্স করছেন, আপনার থিসিস পাবলিশ করছেন, অথচ আপনার থিসিসটা ছিল আনইথিক্যালি করা, পাবলিশ করতে যে জার্নালে এরকম একটা অবস্থা হলো, পরে এটা নিয়ে আপনার একাডেমিকলি আপনার অবস্থা খারাপ হয়ে গেল। আমাদের দেশে হয়তো এত কিছু হয় না, কিন্তু ইউএস, কানাডা, যে কোনো মানে বিদেশের যে কোনো দেশে, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে যেখানে মেইনলি রিসার্চ হয়, সেখানে কিন্তু ঠিকই আসলে এগুলোর কনসিকুয়েন্সেস গুলো বুঝতে পারবেন যে আসলে কি হয় ওখানে। রিসেন্টলি আমাদের ভার্সিটির ভিসি স্যারের নামে এরকম হয়েছিল। ভিসি স্যারের একজন স্টুডেন্ট তাকে না বলেই তার থিসিস আর কি ই করে ফেলছে। ভিসি স্যার ওই সময় আর কি সুপারভাইজার ছিল তার, তো সে তাকে না বলে এক জায়গায় পাবলিশ করে ফেলছে পেপার। তো ভিসি স্যার তো জানে না, তাকে তো বলে নাই। তো ভিসি স্যার সেই থিসিসটাই এখন পরে পাবলিশ করতে গিয়ে অন্য জায়গায় সাবমিট করছে। পরে তো এখন সবাই বলতেছে আমাদের ভিসি হচ্ছে চোর। আসলে এটা তো স্টুডেন্টের বলা উচিত ছিল যে যে আমি স্যার, আমি তো এটা পাবলিশ করতেছি, আপনি একটু ম্যানুস্ক্রিপ্টটা একটু দেখেন যে কেমন হয়েছে। এগুলো তো বলা উচিত ছিল। অথবা পাবলিশ করেও বলা উচিত ছিল, স্যার আমি জিনিসটা পাবলিশ করছি। তো এইরকম অনেক সমস্যা অনেক সময় হয়, এতে করে আমাদের যে এই যে আমাদের স্যারের মান সম্মান নিয়ে টানাটানি লেগে গেছে। তো সায়েন্টিফিক কমিউনিটিটা এরকমই। আসলে সায়েন্টিফিক কমিউনিটিতে থাকতে হলে অ্যাকনলেজমেন্ট করতেই হবে আপনাকে। আপনি অন্যের পেপার নিয়ে কাজ করতেছেন, রিভিউ আর্টিকেল লেখা মানেই তো অন্যের পেপার, অন্যের লেখা, এগুলো নিয়ে কাজ করা, অন্যের রেজাল্ট গুলো নিয়ে কাজ করা। তখন সবাইকে রেফারেন্স, তাদের সবার রেফারেন্সে আপনার তাদেরকে দিতে হবে, তাদেরকে অ্যাকনলেজ করতে হবে। আবার হচ্ছে ইভেন আমি যদি এআই ব্যবহার করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এখন তো আগে তো ছিল না, আগে তো ছিল, কিন্তু বর্তমানে তো অনেকেই এআই ব্যবহার করতেছে লেখা রাইটিং এর ক্ষেত্রেও, এবং অনেক সময় মেথোডোলজি করার জন্যও, ডেভেলপ করার জন্যও এআই ব্যবহার করছে। তো এআই ব্যবহার করাটা আসলে দোষের কিছু না। এআই তো আমাদের কাজকে সহজ করার জন্য আসছে। তো এআই যে ব্যবহার করেছে সেটা অবশ্যই আপনার পেপারের মধ্যে থাকতে হবে, যে আমি এই কারণে এআই গুলো ব্যবহার করছি, এই এআই গুলো ব্যবহার করছি, চ্যাট জিপিটি অথবা পারপ্লেক্সিটি, হ্যাঁ, তারপর কুইলবট, এগুলো ব্যবহার করেছি। এবার যদি আমি যেটাই ব্যবহার করি সেটা বলে দিলে কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাড ইমপ্রেশন তৈরি করবে না। এগুলাকে কেন মানুষ তৈরি করেছে? নিজের কাজ সহজ করার জন্য। যে কাজটা, যে পেপারটা লিখতে আপনার ধরেন 1 সপ্তাহ লাগতো, সেটা হয়তো আপনি একদিনে বসে লিখে ফেলছেন। আমার রিসার্চের উদ্দেশ্য ঠিক থাকলেই হয়েছে, ডেটা ঠিক থাকলেই হয়েছে, এটার রেজাল্ট ঠিক থাকলেই হয়েছে, এটা মানুষের উপকার করলেই হয়েছে। আমার ওই যে বললাম না, সোসাইটির ভালো হতে হবে এবং পার্টিসিপেন্ট যারা আছে তাদের ভালো হতে হবে। তো আমার আলটিমেট যে গোল, সেটা বা আমার যে অবজেক্টিভ, সেগুলো ফুলফিল হলেই হয়েছে। তো সেটা যদি আমি তাড়াতাড়ি করতে পারি কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে অবশ্যই বলে দিতে হবে, এটা ডিসক্লোজ করতে হবে যে আমি আসলে এভাবে এভাবে করেছি। তো এই পর্যন্ত আশা করি বুঝছেন আপনারা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোশ্চেন না থাকলে আমি কি এত ভালো পড়াই বা এত ভালো লেকচার দেই যে আপনি এত সহজে বুঝে যান? আচ্ছা, যাই হোক। তো একটা জিনিস মিস করে গেছে এটা। তো নেভিগেটিং দ্য ইথিক্যাল অ্যাপ্রুভাল প্রসেস, আপনি আপনার পেপারের যে ইথিক্যাল অ্যাপ্রুভাল কিভাবে পাবেন পাবলিকেশনের সময়। সো এটা কিভাবে করে, এটা ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড ফার্স্টে দেখে। এথিক্স কমিটি কমিটি যেটা মানে আপনার, আমি যদি একাডেমিক হই, একাডেমিক ক্ষেত্রে হই, তাহলে আমার যে কাজগুলো করব সেটা কি করব, সেটা আমরা কিন্তু ফার্স্টে কি করি, আমাদের সুপারভাইজার দেখে। সুপারভাইজার দেখার পরে সেইটা কিন্তু কি করে, রিভিউর জন্য অন্য ইউনিভার্সিটিতে পাঠায়। যেমন আমাদের শেরেবাংলার পেপার থিসিস গুলোকে কি করে, থিসিস গুলো ফার্স্টে সুপারভাইজার দেখে, সুপারভাইজার, কো সুপারভাইজার এবং হচ্ছে এক্সটার্নাল, মানে ধরুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অথবা হচ্ছে গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এরকম বিভিন্ন আউটসাইডের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে আমাদের থিসিসের একটা মানে ড্রাফট কপি পাঠানো হয়। তো আমার সুপারভাইজার দেখবে, কো সুপারভাইজার দেখবে, এক্সটার্নাল দেখবে, দেখার পরে রিভিউ হয়ে আসে। সেখানে অনেক প্রবলেমস থাকে, তারা ফাইন্ড আউট করে দেয়। তো সেই অনুসারে আবার থিসিসটাকে ঠিকঠাক করতে হয়, অথবা ডেটা ঠিক করতে হয়, বা যা যা করার, যে অ্যাকর্ডিং টু দেয়ার মানে রিভিউ, সেই অনুসারে আমাদেরকে আবার পেপারটাকে ঠিক করতে হবে। তো এই অ্যাপ্রুভালটা নেওয়ার সিস্টেম কি, আমার হচ্ছে ফার্স্টে আমরা কি করি, আমরা প্রপোজাল ডেভেলপ করি। আমার যে রিসার্চ ওয়ার্কের যে প্রপোজালটা, রিসার্চ প্রপোজাল যেটাকে আমরা বলি, তো রিসার্চ এটার অবজেক্টিভ ঠিক করি, মেথোডোলজি ঠিক করি, হ্যাঁ, সব ইথিক্যাল কনসিডারেশনস কি কি আছে সেগুলো ঠিক করে তারপরে আমরা কিন্তু ডিপার্টমেন্টে সাবমিট করি। যে ডকুমেন্টটা যখন আমরা আহ, আহ, কি বলে, মানে আমরা এইটা যখন আমাদের প্রপোজালটা যখন রেডি হয়ে যায়, এরপরে না আমরা সেই ইথিক্যাল কনসিডারেশনস যা ছিল সেগুলাকে মানে ই করে, আমার অবজেক্টিভ, আমার মেথোডোলজি ঠিকঠাক করে আমরা পুরা থিসিস যা আছে, আমাদের রিসার্চ সবকিছু কমপ্লিট করে আমরা আমাদের ডকুমেন্ট প্রিপেয়ার করি। ঠিক আছে, ডকুমেন্ট প্রিপেয়ার করে তারপর এটা সাবমিট করি এথিক্স কমিটি বা হচ্ছে আইআরবি যেটাকে বলি, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড যেটা, সেখানে দিই। তারপরে এই যে রিভিশন হয়, যা যা হয়, তারপরে আমরা সেই অনুসারে ক্লিয়ার, তারপরে ওই অনুসারে আমাদের পুরো পেপারটাকে আবার রিভিশনে যায়। ওই যে আমি যে রিভিউটা হয়েছে সেই অনুসারে আমি রিভাইজ করি, মানে হচ্ছে ঠিকঠাক করে, তারপর আবার সাবমিট করে তখন তারা ক্লিয়ারেন্স দিলে তখন সেই থিসিসটা পাবলিশ হয়। এই হচ্ছে ফুল প্রোটোকলটা আইআরবির সহজ ভাষায়। এরপরে আসি ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি, ওই যে বললাম অন্যের পেপার, অন্যের ডেটা, সেগুলো যেগুলো আমরা রিসার্চের জন্য কাজ করব, কাজে লাগাবো। ইভেন আমরা বিভিন্ন গভর্নমেন্টের সার্ভে থেকে ডেটা নেই, সেগুলো কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন থেকে খুঁজে বের করতে হয়। অনেক রকমের সার্চ ইঞ্জিন আছে রিসার্চের জন্য, হ্যাঁ। তো সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন আমি এর সংজ্ঞা বলে লাভ নেই, তাও বলি। আ সার্চ ইঞ্জিন ইজ অ্যান অনলাইন সিস্টেম দ্যাট লোকেটস ইনফরমেশন অন দ্য ইন্টারনেট using automated algorithms, indexing systems and ranking methods. তো তিনটা মেথডে আর কি আমাদের ইনফরমেশনটাকে আমরা বের করে নিয়ে আসি সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এটা সার্চ, এটা বলে মানে এটা বলার কিছু নাই। তো তিনটা যে মেথড সেটা একটু বলি। এখানে আসলে কিভাবে কাজ করে, আমরা যখন কোনো ইনপুট দেই সার্চ ইঞ্জিনে, কোনো কিছু লিখি, কিওয়ার্ডস গুলো লিখি, অথবা আমি কোনো কিছু বিশাল বড় একটা ফ্রেজ লিখলাম, অথবা আমি কোনো কোশ্চেন বা সেন্টেন্স লিখলাম, তখন এটা ক্রলিং হয়। এটাকে স্পাইডার অথবা ক্রলার বলে। গুগলের ক্রলার আছে, সার্চ ইঞ্জিনের যে ক্রলার, সে পুরা সিস্টেমেটিক্যালি ব্রাউজ করে ফুল ইন্টারনেটে আপনার সেই গিভেন ইনফরমেশন অনুসারে ওরা ডেটা কালেক্ট করে। এগুলাকে কালেক্ট করে তারপরে ইন্ডেক্সিং এ চলে যায়। ইন্ডেক্সিং করে কি, দ্য কালেক্টেড ডেটা কি করে, ইজ দেন প্রসেসড, মানে কালেক্টেড ডেটাগুলো প্রসেস হয়, অর্গানাইজড হয়,
তারপর stored in massive searchable databases called index, মানে আপনার যে কমান্ডটা ছিল সার্চ ইঞ্জিনে সেই অনুসারে ডেটা কালেক্ট করে এক জায়গায় অর্গানাইজ করে রেখে এটা একটা ডেটাবেজে একসাথে করে রাখবে। ঠিক আছে, এটাকে ইন্ডেক্সিং বলতেছি। আর এই কন্টেন্টটা তখন কি করে, এটা হচ্ছে আপনার আপনার যে গিভেন কিওয়ার্ডস গুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে এটা ক্যাটাগরাইজ করে। এটা র‍্যাঙ্কিং হয় আবার। কোন ইনফরমেশনটা আপনাকে আগে দেখাবে, কোনটা পরে দেখাবে, এটা র‍্যাঙ্কিং বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে হয়, বিভিন্ন ফ্যাক্টর। যেমন কিওয়ার্ড রিলেভেন্সি, আপনি যে ওয়ার্ডটা লিখবেন সার্চ ইঞ্জিনে হুবহু সেম ওয়ার্ডটাকেই ওরা বেশি ফলো করার চেষ্টা করে। তারপরে কি ওয়েবসাইট অথরিটি আর ব্যাকলিংকস, ধরেন যে ওয়েবসাইটে বা যেখানে আপনার আপনার যে রিকোয়ার্ড ইনফরমেশনটা আছে সেই ওয়েবসাইটের অথরিটিটা কত বেশি, সেই ওয়েবসাইটটাকে মানুষ বেশি রেফার করেছে কত বেশি, এগুলাকে আমরা ব্যাকলিংক বলি। তো ওয়েবসাইট অথরিটি এন্ড ব্যাকলিংক, যে ওয়েবসাইটটা বেশি ভালো, এটা অনেক, এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। এটা ডিজিটাল মার্কেটিং এর বিষয়, এটা আমরা আমাদের এজেন্সি কাজগুলো করে আর কি। তো এটা আপনারা না বুঝলে সমস্যা নাই, এটা এই র‍্যাঙ্কিং এর বিষয়টা না বুঝলে সমস্যা নেই, আপনার হচ্ছে ইনফরমেশন কিভাবে পাবো সেটা জানাটা বেশি জরুরি। ঠিক আছে, যেমন পেজ স্পিড, মোবাইল কম্প্যাটিবিলিটি, এরকম অনেক বিষয়, এগুলো এসইওর বিষয়। তাও মানে জাস্ট যেহেতু সার্চ ইঞ্জিনের বিষয় বলছে তাই একটু বললাম আর কি। কন্টেন্ট ফ্রেশনেস এন্ড অ্যাকিউরেসি, যে ইনফরমেশন গুলো অ্যাকিউরেট ফ্রেশ সেগুলোর উপর ভিত্তি করে। হ্যাঁ, আবার হচ্ছে ইউজার এনগেজমেন্ট ম্যাট্রিক্স, মানে যে লেখাটা বেশি মানুষ পড়েছে, যে লেখাটার উপর রিয়াক্ট বেশি দিয়েছে, রিয়াকশন যাতে বেশি বা কমেন্ট বেশি করেছে যে লেখাটার উপরে। তো এই অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে র‍্যাঙ্কিং করা হয়। তারপরে আপনি সার্চ ইঞ্জিনে যখন কিছু সার্চ দিলেন সেই অনুসারে আপনাকে ইনফরমেশন আগে পরে দেখাবে। ঠিক আছে, তো এইটা জাস্ট আপনি জানার জন্য জানলেন, এটা মেইন বিষয় না। মেইন বিষয়টা হচ্ছে কিভাবে আপনি আপনার রিসার্চের জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন। তো জেনারেল একাডেমিক প্ল্যাটফর্ম কোনগুলো আছে সার্চ ইঞ্জিন, যেমন গুগল স্কলার, সেমান্টিক স্কলার, তারপর হচ্ছে জেস্টর, জেএসস্টোর বলি বা জেএসটিওআর এরকম বলি, আমরা জেস্টর বলি। তো এইগুলো হচ্ছে আমাদের একাডেমিক প্ল্যাটফর্ম, যেগুলো থেকে আমরা জেনারেলাইজড সমস্ত পেপার, সব টাইপের পেপার পাই আর কি। কিন্তু আরো কিছু আছে, আরো বিভিন্ন ডিসিপ্লিন ওয়াইজ ডিসিপ্লিন স্পেসিফিক ডেটাবেজেস আছে, যেমন পাবমেড, এটা মেইনলি হচ্ছে বায়োমেডিক্যাল, মেডিকেল, লাইফ সায়েন্স, ক্লিনিক্যাল, এই রিলেটেড পেপারগুলো এখানে বেশি পাবেন। স্কোপাস মেইনলি সায়েন্স, টেকনোলজি, মেডিসিন, সোশ্যাল সায়েন্স, আর্টস, হিউম্যানিটিজ, এই টাইপের জিনিসগুলো। তো ওয়েব অফ সায়েন্সে কি পাওয়া যায়, এটা মাল্টিডিসিপ্লিনারি, তো ওখানেও আপনারা খুঁজে বের করতে পারবেন। বিশেষ করে লিডিং জার্নাল যেগুলা, বই, প্রসিডিংস, এরকম যা যা আছে এগুলা মেইনলি এখানে পাবেন। এরিক একটা আছে, এরিকের ফুল ফর্ম হচ্ছে এডুকেশন রিসোর্সেস ইনফরমেশন সেন্টার। হ্যাঁ, এটা মেইনলি আছে এডুকেশনাল রিসার্চ, যেগুলো সেগুলা এখানে পাবেন। এরকম কিছু ডিসিপ্লিন ওয়াইজ বা ডিসিপ্লিন স্পেসিফিক ডেটাবেজ আছে। এটা রিলেটেড একটা জিনিস আপনাদেরকে দেখাই, ডিসিপ্লিন স্পেসিফিক কিছু একটু লোড হচ্ছে। এই যে আরো আছে, দেখেন মেডিলাইন, এপসকো, এটা, তারপর হচ্ছে মেডিলাইন, ওভিড, এগুলোও সার্চ ইঞ্জিন। ক্লিনিক্যাল বেস ডেটাবেস গুলো এখানে আছে। সিনাল আছে, হ্যাঁ, এখানেও মেডিকেল রিলেটেড আছে, ফিলোসফি, তারপরে সাইকোথেরাপি, হ্যাঁ, এই টাইপের হেলথ এডুকেশন রিলেটেড। পাবমেড তো একটু আগে বললাম, সায়েন্স ডিরেক্ট আছে, সায়েন্টিফিক, টেকনিক্যাল, মেডিকেল, এগুলা। ওয়েব অফ সায়েন্স বললাম, স্কোপাস বললাম। এমপেস আছে ড্রাগস, টক্সিকোলজি, বায়োটেকনোলজি, হেলথ, হ্যাঁ, ফরেনসিক মেডিসিন, এই টাইপের। বায়োসিস আছে বায়োলজি রিলেটেড যেগুলো আছে, বটনি আর কি, জুলজি, মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার, এই সবগুলা। আর মানে বললাম আর কি, এক্সট্রা কিছু আছে, এগুলো বললাম আর কি।
মেইনলি আমরা সাধারণত ব্যবহার করি গুগল স্কলার, জেনারেল যেটা সবকিছু এখানে পাওয়া যায়। গুগল স্কলার অন্যদের থেকে আসলে অনেক ভালো, কারণ এইগুলার আসলে সমস্যা কি, এগুলাতে আমাদের সাবস্ক্রিপশন কেনা লাগে, অনেক ক্ষেত্রে সাবস্ক্রিপশন কেনা লাগে। কিছু কিছু ধরেন যেগুলো ওপেন অ্যাক্সেস দেওয়া থাকে যেসব পেপার গুলোতে, সেগুলো না হয় আমরা ফ্রি দেখতে পারতেছি, ফ্রি পড়তে পারতেছি, কিন্তু বেশিরভাগ পেপারে দেখা যায় যে ওপেন অ্যাক্সেস থাকে না, ওগুলো আমাদের কিনা লাগে, অথবা হচ্ছে এইসব এইসব যে সার্চ ইঞ্জিন গুলো আছে এগুলাতে সাবস্ক্রিপশন কিনে নেওয়া লাগে। তো অনেক সময় আমাদের আমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো থাকে, তা- তাদের একটা তাদের সাবস্ক্রিপশন কেনা থাকে, তখন আমরা এডুকেশনাল যে আমাদের এডুকেশনাল ইমেল আছে সেগুলো দিয়ে সহজে অ্যাক্সেস করে আমরা পেপার পড়তে পারি, অথবা এডুকেশনাল ইমেল দিয়ে আমরা খুব মিনিমাল একটা সাবস্ক্রিপশন ফি দিয়ে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, কিন্তু গুগল স্কলারটা কি, গুগল স্কলার বেশিরভাগই আপনারা ফ্রি ফ্রি জিনিসগুলো পাবেন, ফ্রি ফ্রি পেপারগুলো পাবেন। তো আমরা কিভাবে সার্চ ইঞ্জিন ব্যবহার করি? সার্চ ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছু বুলিয়ান অপারেটরস ব্যবহার করি, অর, এন্ড নট। এগুলো লেখা আমরা যখন কিওয়ার্ড গুলো দেই তখন এইগুলো ব্যবহার করি। একটু পর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখাই বুলিয়ান এগুলোর বিষয়। তো এন্ড কখন ব্যবহার করি? যখন রেজাল্টকে ন্যারো ডাউন করতে হয়। তারপর অর ব্যবহার করে যখন রেজাল্টকে এক্সপ্যান্ড করতে হয়, মানে অনেক মানে রেজাল্টের ভেরিয়েশন যখন আমরা চাই, অনেক বেশি রেজাল্ট চাই তখন। আর এন্ড হচ্ছে মেনলি ন্যারো ডাউন করার ক্ষেত্রে। আর নট ব্যবহার করি কোন একটা আইটেমকে বাদ দেওয়ার জন্য, যে এই টাইপের ইনফরমেশন আমার চাই না, এগুলো যেন বাদ যায় এই ক্ষেত্রে। হুম। আর ফ্রেজেস দিয়ে আমরা সার্চ দিই, কি এগুলো দিয়ে হচ্ছে কি বুলিয়ান অপারেটর গুলো ব্যবহার করে মেনলি কিওয়ার্ড আর বুলিয়ান অপারেটর এগুলো দিয়ে দিয়ে লিখি। আবার সবসময় মাঝে মাঝে কিওয়ার্ডের বদলে ফ্রেজ ব্যবহার করি। ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয় আর কি, যেমন সাস্টেইনেবল আরবান ডেভেলপমেন্ট, এটা একটা ফ্রেজ, মানে তিনটা ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ হলো, এরকম ফ্রেজ দিয়েই করতে পারি। তারপরে আরেকটা বিষয় দেখাই। ইথিক্যাল ইউজ অফ ডিজিটাল ইনফরমেশন। ডিজিটাল ইনফরমেশন যখন আমরা ব্যবহার, মানে এটার একটা ইথিক্যাল ইস্যু আছে এখানে, আমাদের ইথিক্যাল কিছু বিষয় ফলো করতে হবে ডিজিটাল ইনফরমেশন ব্যবহারের ক্ষেত্রে। যেমন যে কপিরাইট আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আছে কিনা। ধরেন আমি একটা ওপেন অ্যাক্সেস দেওয়া নাই এমন একটা পেপার, ওইটা ধরেন আমি কিনেছি ওই পেপারটা, তো কেনার পরে আমি এই পেপারটা সবার সাথে শেয়ার করতে পারবো না। আমি টাকা দিয়ে ডাউনলোড করলাম, এটা আমি শেয়ার করতে পারবো না। ডিজিটাল ইনফরমেশন বা এই পেপারগুলো আমি কপিরাইট অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যদি থাকে তাহলে আমি এটা যে কোনো সময় ব্যবহার করতে পারবো না, যে কোনো শুধু নিজের জন্য ব্যবহার করতে পারবো, আর কারোর জন্য ব্যবহার করতে পারবো না, কাউকে দিতে পারবো না। তারপরে সাইট সোর্সেস বিভিন্ন ইয়াগুলো আছে, সাইটেশনের বিভিন্ন মেথডস আছে, এপিএ, এমএলএ, এরকম শিকাগো স্টাইলস, এরকম বিভিন্ন ইয়া আছে। আমরা যখন এই যে রেফারেন্স লিখি না, এগুলা ফলো করি। হ্যাঁ, তো এই সিস্টেমগুলো ফলো করি। তো এগুলাকে আমরা অবশ্যই এইগুলোর যে নিয়ম সেগুলো ফলো করে আমাদের সাইটেশন, আমাদের রেফারেন্সিং করতে হয়। তারপরে অ্যাভয়েড প্লাগারিজম, প্লাগারিজম অ্যাভয়েড করতে হবে, এটা তো বলছি। তারপরে প্রায়োরিটাইজ লেজিটিমেট একাডেমিক সোর্সেস ওভার আনভেরিফাইড ইনফরমেশন। আমরা যখন পেপারে ইনফরমেশন ব্যবহার করব যেগুলো লেজিট, যেগুলো মানে অন্যের পেপার থেকে নেওয়া, যেগুলো পাবলিশড পেপার থেকে নেওয়া, সেখান থেকে ইনফরমেশন নেব। কারণ আনভেরিফাইড ইনফরমেশন থেকে নিব না। ধরেন কেউ একটা ইচ্ছা করে একটা কিছু উল্টাপাল্টা লিখে দিল পেপারে, আমি পেপার থেকে ইনফরমেশন না নেওয়ার চেষ্টা করব। পেপারে, পেপার বলতে হচ্ছে যে নিউজ পেপার, নিউজ পেপার থেকে ইনফরমেশন নিয়ে লিখে দিলাম। আর নিউজ পেপারে তো অনেকে আর্টিকেল উল্টাপাল্টা লিখতেই পারে, ওরা যদি কোনো সঠিক ইনফরমেশন দিয়ে আর্টিকেল লেখে তখন হয়তো আমরা ওই আর্টিকেলটা ব্যবহার করতেই পারি। কিন্তু যদি ওখানে রেফারেন্সিং না দেওয়া থাকে, রেফারেন্সিং করা না থাকে নিউজ পেপারের ক্ষেত্রে, তখন সেখান থেকে আমরা ইনফরমেশন নিতে পারবো না, কারণ ওটা আনভেরিফাইড ইনফরমেশন হবে। এখন সরাসরি চলে যাই এই যে এই বুলিয়ান অপারেটর দিয়ে কিভাবে আমরা সার্চ করব, এবং হচ্ছে এই যে এই সাইট সোর্সেস
সোর্সেস গুলো আমরা কি সেটা একটু দেখবো এখন। না, গুগল স্কলারই চলে যাই। ওইখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে বুলিয়ান অপারেটর সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন আছে। দেখেন, ধরেন আমরা অর কখন ব্যবহার করব, যখন আমরা বেশি ইনফরমেশন চাবো। এটা মেইনলি কি করে, এটা হচ্ছে সিনোনিম গুলাকে কম্বাইন করে সিনোনিম গুলো, মানে আমি যে কিওয়ার্ডটা ব্যবহার করছি সেটার যে সিনোনিম সেগুলোকে কম্বাইন করে। এতে কি হয়, ধরেন দুইটা সিনোনিম আমি ব্যবহার করতেছি, তো দুই সিনোনিমের সাথে মানে দুইটা কিওয়ার্ডের সাথে ম্যাচ করে সমস্ত পেপার বের করবে। তার মানে কি আপনার রেজাল্টটা কিন্তু বেশি আসতেছে। যেমন দেখি এখানে একটা এক্সাম্পল, সুইমিং পুল অর প্যাডলিং পুল, এটা বললাম দুটো সিনোনিমাস, সুইমিং পুল অথবা প্যাডলিং পুল। তো যখন আমি অর সুইমিং পুল অর প্যাডলিং পুল দিলাম, তখন কি হলো, যে পেপার গুলাতে সুইমিং পুল ওয়ার্ডটা ব্যবহার হয়েছে সেই পেপার গুলোও দেখাচ্ছে, আর প্যাডলিং পুল যখন ব্যবহার হচ্ছে যে পেপার গুলো সেগুলো আপনাকে দেখাচ্ছে। তার মানে কি রেজাল্ট গুলো একটু ব্রড হইলো, আপনি বেশি বেশি রেজাল্ট গুলো পাইলেন সার্চ এর পরে। এটা এরপরে হচ্ছে এন্ড কখন ব্যবহার হয়, যখন হচ্ছে কম্বাইন ডিফারেন্ট কনসেপ্টস টুগেদার, যখন বিভিন্ন কনসেপ্ট বা বিভিন্ন কিওয়ার্ড গুলোকে এক জায়গায় করা হয় তখন আর কি এন্ড ব্যবহার করি। যেমন দেখেন সুইমিং পুল এন্ড পার্কিং, এরকম যদি আমি লিখি, তো সুইমিং পুল এন্ড পার্কিং দুইটা একই পেপারে আছে এমন পেপার গুলাই তখন দেখাবে। তখন কি হলো, তখন আপনার রেজাল্টটা কিন্তু কমে আসলো, কারণ শুধু সুইমিং পুলের পেপারও থাকবে না, শুধু পার্কিং এর পেপারও থাকবে না, তখন শুধু থাকবে এই পেপার গুলাই যেগুলোতে সুইমিং পুল এন্ড পার্কিং দুইটাই আছে। তার মানে আপনার রেজাল্টটাকে ন্যারো ডাউন হয়ে গেল। অর এন্ড এর ব্যবহার দেখলেন। এবং নট কখন ব্যবহার করব, যখন হচ্ছে আমি কোনো কিছুকে এক্সক্লুড করতে চাই, মানে যেটাকে বাদ দিতে চাই। যেমন দেখেন, যদি টিনেজার্স নট চিলড্রেন এরকম করে যদি আমরা লিখি, তখন কি হবে, এমন পেপার গুলোই দেখাবে যেগুলো শুধু টিনেজার্স নিয়ে কথা হচ্ছে, কোনো চিলড্রেন নিয়ে কথা হবে এমন কোনো পেপারই আপনাকে দেখাবে না। বুঝছেন, মানে এক্সক্লুড করার জন্য, চিলড্রেন রিলেটেড পেপার গুলোকে বাদ দেওয়ার জন্য আমি এটা করলাম। এতে কি হয়, আপনার রিসার্চের সাথে রিলেভেন্ট পেপার গুলো সহজে আপনি বের করতে পারবেন তখন। এটা কি বুঝছেন কিভাবে আমি এগুলো ব্যবহার করব, এন্ড অর এন্ড নট এগুলো? আমি ধরেন একটা রিসার্চ পেপারের টাইটেল নেই, এটা আমার টাইটেল, ধরেন আমার পেপার আমার রিসার্চের টাইটেল কি ছিল, স্মার্ট এগ্রিকালচারাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউজিং এআই and data mining to convert farm waste into bioenergy। ঠিক আছে, তো এটা আমার ধরেন আমার রিসার্চ বর্তমান, সেই রিসার্চ এটার উপর করতেছি, বা আমি এটা টাইটেল সিলেক্ট করেছি, এখন এইটার রিলেভেন্ট আমার পেপার চাই। তো এখান থেকে আমার মেইনলি কি কি জিনিস লাগবে, ধরেন আমি স্মার্ট এগ্রিকালচারাল লিখলাম, এটা আমার একটা কিওয়ার্ড, এগ্রিকালচারাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমি এগ্রিকালচারাল এটার সাথে আমি অর দিব। অর কেন দেব, একটু বড় হাতের লিখবেন সব সময়। অর হচ্ছে কি বলছিলাম, একটা সিনোনিম অ্যাড করতে, যাতে কিনা এগ্রিকালচারাল ওয়ার্ড যেখানে আছে সেটাও দেখায়, এবং অর দিয়ে আমি যখন দিলাম ফার্মিং অথবা ফার্ম ইয়ার্ড লিখলাম, ধরেন ফার্ম ইয়ার্ড, মানে ফার্ম যেখানে আছে সেটার আশেপাশের যে ওয়েস্ট গুলা। তো এখানে কি হবে, এগ্রিকালচারাল
ওয়েস্ট যেখানে আছে সেটাও দেখাবে, আবার এখানে ওয়েস্ট লিখি ধরেন, এগ্রিকালচার ওয়েস্ট আছে সেটাও দেখাবে, আবার ফার্ম ইয়ার্ড ওয়েস্ট যেটা সেটাও দেখাবে। হুম, ম্যানেজমেন্ট অর দিলাম হ্যান্ডেলিং, হ্যান্ডলিং, হ্যাঁ এটা দিলাম ধরেন। তো হ্যান্ডলিং, যে ওয়েস্ট হ্যান্ডলিং এই জিনিসটাও তখন ওরা কিন্তু বের করবে ইউজিং এআই। এআই কে আমরা আর কিভাবে জানি, অর দিলাম ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিলে এটা তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা সেটা পাবে। এখন এই অ্যান্ড এটাকে বড় করব আমরা। এটা কি করব, এআই আছে এবং ডেটা মাইনিং আছে, দুইটা একই জায়গায় আছে, সেটা কি করবে, ডেটা মাইনিং থাকতে হবে। আমি চাই যে এমন পেপার আসে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহার করছে এবং ডেটা মাইনিংও আছে। তো এই ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব, এটা ন্যারো ডাউন করবে এই জায়গাটা। তো এখন টু কনভার্ট এই ফার্ম ওয়েস্ট বা এগ্রিকালচারাল ওয়েস্ট, যেটা আমরা এগ্রিকালচারাল ওয়েস্ট লিখছি, এটা আমরা অর দিয়ে লিখতে পারি। এগ্রিকালচারাল ওয়েস্ট ইনটু বায়ো এনার্জি, বায়ো এনার্জি বললাম, অথবা হচ্ছে ধরেন কি লেখা যায়, এটা বায়ো এনার্জি। এখন আমি চাই না অন্য টাইপের কোনো এনার্জি চাই না, হ্যাঁ, তাহলে আমি ওটা তখন নট লিখবো, নট দিয়ে বললাম যে কোন টাইপের এনার্জির কথা বলা যায়। ফিউল এনার্জি দেন ধরেন, এরকম দিলাম ধরেন, জাস্ট বোঝার জন্য। তো এখানে কি কি ব্যবহার করছি, সিনোনিমাস ওয়ার্ড গুলো ব্যবহার করার জন্য আমি অর ব্যবহার করলাম, আর হচ্ছে যেটা এক্সক্লুড করতে চাই সেটাকে আমি নট দিয়ে দিলাম। আর এইখানে আমি চাইছি যে আমার মেথোডোলজির মধ্যে দুইটাই থাক, একটা হচ্ছে এআই এর ব্যবহার এন্ড হচ্ছে ডেটা মাইনিং, এরকম। এই ক্ষেত্রে আমি এন্ড লিখলাম। এখন আমি যদি সার্চ দেই তাহলে আমার এই অনুসারেই আপনার যে পেপারগুলো থাকবে সেই পেপারগুলো আমার কাজের পেপার হবে। তো এগুলো তখন আমরা আসলে ঘুরে ঘুরে দেখব। এখন এই যে দেখেন পিডিএফ লেখা, যেগুলা পিডিএফ লেখা দেখবেন সেগুলাই হচ্ছে ফ্রি, আর বাকিগুলো ফ্রি পাবেন না। যেমন এইচটিএমএল, সায়েন্স ডিরেক্ট, এই দেখেন সায়েন্স ডিরেক্ট কিন্তু আলাদা একটা মানে সার্চ ইঞ্জিন, এটা একটা সার্চ ইঞ্জিন, এটা একটা সার্চ ইঞ্জিন, রিসার্চ গেট একটা সার্চ ইঞ্জিন। তো সরাসরি এই গুগল স্কলার থেকে কিন্তু এই সবগুলাতেও চলে যায়, মানে এই যে রিসার্চটা এটা এখানেও আছে, এখানেও আছে। এটা সাধারণত এটা কিন্তু আছে, মানে ফ্রি আছে, এই জন্য পিডিএফ ফর্মটা এখানে দেখাচ্ছে, এগুলো পিডিএফ দেখাচ্ছে না তার মানে এটা ফ্রি না। এই যে এলসফায়ারের পেপারগুলো সাধারণত ফ্রি পাই না আমরা, শুধু অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত দেখতে পাই, আর বাকিগুলো আমাদের এলসফায়ারের সাবস্ক্রিপশন কেনা লাগে। তো এইভাবে আর কি আমরা আমাদের রিলেভেন্ট পেপার খুঁজবো, এখানে তো বহুত আছে। আমরা সবসময় চেষ্টা করব যেসব পেপার গুলো ব্যবহার করতে সেগুলো যেন একদম রিসেন্ট হয়, যেন এখন 2025 সালের রিসার্চ করতে চাইলে 2023 সাল বা তার আগে না যাওয়াই ভালো। সর্বোচ্চ গেলে আমি 22 সাল পর্যন্ত যেতে পারবো, কারণ রিসেন্ট যে রিসার্চ গুলো সেগুলো আমরা ব্যবহার করব সায়েন্টিফিক ইয়ার করার জন্য। কিন্তু অনেক সময় হিস্ট্রিক্যাল রিসার্চ গুলো হয়, আহ, অথবা কেস স্টাডি, বিভিন্ন বিষয়, তখন মাঝে মাঝে অন্যদিকে যেতে হয়, সাইকোলজি, তারপরে হচ্ছে ফিজিওলজি, মেডিকেল যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে অনেক সময় অনেক আগের বিষয়গুলো দেখতে হয়। তা আমার পেপারটা আমার কি বিষয়, আমার অবজেক্টিভটা কি, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা সাল নির্ধারণ করি, যে কত সালের আগের থেকে পেপারগুলো আমরা নিতে পারবো, ব্যবহার করতে পারবো। এটা আমাদের ফুল রিসার্চ প্ল্যানিং এর উপর থাকে। আমার রিসার্চ প্ল্যানিংটা কিন্তু আমাদের বুঝে শুনেই করতে হয়। তো সেই অনুসারে কোন টাইপের পেপার ব্যবহার করব, কোন কোন ডেটা আমার লাগবে, এগুলো সব রিসার্চ প্ল্যানিং এর মধ্যে করতে হয় এই সময়। তো আজকে আরেকটা জিনিস যে বললাম সাইটেশনের বিষয়ে, যে বিভিন্ন সিস্টেম, যেমন দেখেন এই যে আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে এমএলএ, এপিএ, শিকাগো, হ্যাঁ,
এরকম বিভিন্ন সিস্টেম, মানে রেফারেন্স করার। তো এই যে এমএল এর সিস্টেম হচ্ছে এইভাবে লেখা। আমি যে এই পেপারটার কথাই বললাম যে নোভেল স্ট্র্যাটেজিস টু ফার্ম ওয়েস্ট, এই ইয়াটা ফার্ম ওয়েস্ট ম্যানেজমেন্ট, নোভেল স্ট্র্যাটেজিস টু ফার্ম ওয়েস্ট ম্যানেজমেন্ট কনভার্টিং ওয়েস্ট ইনটু অ্যাসেটস অ্যান্ড ওভারভিউ, এই পেপারটা না, এটা টাইটেল। তো এটাকে কিভাবে আর কি লিখছে, জার্নাল অফ ইনফরমেটিক্স এরকম, এটার প্রেজেন্টেশনের সিস্টেমটাই এসে এরকম, আবার এপিআর সিস্টেম হচ্ছে এরকম, আবার শিকাগোর সিস্টেম হচ্ছে এরকম। তো আমি যে কোনো একটা ফরম্যাট ফলো করব, যে কোনো এপিএ অথবা এমএলএ অথবা হার্ভার্ড, ভ্যানকুভার, শিকাগো, যে কোনো একটা ফলো করে আমাকে আমার রেফারেন্সগুলো সাজাতে হবে। আমি যে পেপারটা লিখবো সেখানে, আমার যে পেপারটা লিখবো সেই পেপারে যত রকমের রেফারেন্সগুলো আমি আনবো সবগুলো এইভাবে করতে হবে, যে কোনো একটা ফলো করে। আমরা সাধারণত এপিএ ফলো করি আমরা যখন লিখি, যে কোনো একটা ফলো করলেই হলো। আবার অনেক সময় এরকম হয়, আপনি যে জার্নালে পাবলিশ করবেন সেই জার্নাল কোনটা ফলো করে সেটার মতো করতে হয়, বিশেষ বিশেষ করে যখন থিসিস করবেন তখন কোনো সমস্যা নেই। থিসিস করার সময় দেখা যায় যে আহ, যখন থিসিস করবেন তখন আপনার কি করতে হবে, আপনার একাডেমিক কোনটা ফলো করে সেটা, আর যখন জার্নালে পাবলিশ করবেন তখন জার্নাল কোনটা ফলো করতেছে, ওই যে বললাম ইনস্টিটিউশনাল গাইডলাইন, তো সেইটা ফলো করতে হবে। বেশিরভাগ সময় দেখবেন জার্নালরা এপিএ ফলো করতেছে, এটা আমেরিকান আর কি সিস্টেম। তো ওই রকম আর কি। তো আমাদের যেটা বলে দিবে সেটাই ফলো করতে হবে। একাডেমির ক্ষেত্রে একাডেমিক ইনস্টিটিউশনাল যে গাইডলাইন সেটা, আর হচ্ছে যে জার্নালে পাবলিশ করবো সেই জার্নালেরটা। তো এই ক্ষেত্রে আপনারা এই গুগল স্কলারের হেল্প নিতে পারবেন। আপনি যখন যে পেপারটা নিচ্ছেন এখান থেকে এটা নিয়ে নিন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা। জোটেরো আছে, মেন্ডেলি আছে, সেখানে আপনি সেট করতে পারবেন এপিএ ফলো করবেন নাকি ইয়া ফলো করবেন। ওইটার জোটেরো, মেন্ডেলি ওগুলার গুগল এক্সটেনশনও আছে। আপনি যদি গুগল ডকের মধ্যে লেখেন তো ওই গুগল এক্সটেনশনটা থাকবে, ওটাই আপনার পেপার রেফারেন্স গুলোকে সাজায় দিবে। সেটা নিয়ে ক্লাস হবে আপনাদের, নো টেনশন। আমরা আপনাদেরকে ইয়া কি বলে জোটেরোর উপরে ক্লাস নিব, জোটেরো দিয়ে কিভাবে রেফারেন্স ম্যানেজ করতে হয় সেটা শিখাই দিব। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন।